ডক্টর ইউনূস সাহেব নিজেই দেশ চালাচ্ছেন, সেনাবাহিনী তাকে ব্যাকগ্রাউন্ড থেকে তাকে হেল্প করছে। আওয়ামী লীগকে হটানোর জন্য যে প্রথম যে রাজপথে দাঁড়াইছিল, এই রাজপথে দাঁড়ানোর পিছনে ছাত্র দলের ভূমিকা, যুব দলের ভূমিকা, স্বেচ্ছাসেবক দলের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। আমার আজকের বিশেষ অনুষ্ঠানের বিশেষ অতিথি হচ্ছেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব আশরাফুজ্জামান শামীম। জনাব শামীম, মাগুরা টকে আপনাকে স্বাগত। আশা করছি ভালো আছেন। মাগুরায় দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। একসময় আপনি ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, রাজপথের লড়াকু সৈনিক ছিলেন এবং বর্তমানে আপনি স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন। আপনি ৩৬ দিনের আন্দোলন গেল সারা বাংলাদেশে, আপনার একটা বড় ধরনের ভূমিকা ছিল মাগুরাতে এবং আমরা তখনও দেখেছি যে আপনি পুলিশের গাড়িতে যে মাগুরাবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনার যতটুকু ক্যাপাসিটি ছিল সেটা কাজে লাগিয়ে তৎকালীন সময়ে আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। সেটা তো একটা বিষয়। আমি যে জিনিসটা জানতে চাই এই মুহূর্তে জনগণের প্রশ্ন, যে বর্তমান বাংলাদেশের ডক্টর ইউনূসের সরকারকে কে চালাচ্ছে? সেনাবাহিনী, নাকি বৈষম্য বিরোধী ছাত্ররা, নাকি অদৃশ্য কোনো শক্তি? আসলে আপনি কি ভাবছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এসএস মিডিয়ার সাংবাদিক জনাব শাহিন ভাই। আপনার এই প্রশ্নের উত্তর অবশ্যই আমি দেব। তার আগে একটু বলে রাখি, আমি মাগুরা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, মাঝে মাগুরা জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি, এখন বর্তমান মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আপনার এই প্রশ্নের উত্তরে আসলে সত্যি কথা বলতে আমরা যেটা দেখছি এবং যেটা জানি এবং যেটা দেশের মানুষ মনে করে, ডক্টর ইউনূস সাহেব নিজেই দেশ চালাচ্ছেন, সেনাবাহিনী তাকে ব্যাকগ্রাউন্ড থেকে তাকে হেল্প করছে। আর সারা ওয়ার্ল্ডেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা জনপ্রিয়তা, একটা আধিপত্য আছে। সেটাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে একটা অসুস্থ ধারা থেকে একটা সুস্থ ধারায় প্রতীয়মান করার লক্ষ্যে আমি মনে করছি যে তিনি নির্লস কাজ করে যাচ্ছেন। সেই সাথে আমি মনে করি যে আমার দলের নেতা জনাব তারেক রহমান, বিএনপির কাণ্ডারি, যিনি ভবিষ্যতে বিএনপির হাল ধরবেন, জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ থেকে বহু দূরে থেকেও অত্যন্ত শ্রম দিয়ে, তার মেধা দিয়ে এই বিএনপিকে তিনি পরিচালনা করছেন এবং তিনি প্রতিনিয়ত দিনরাত ২৪ ঘন্টা নিরলসভাবে তিনি চেষ্টা করছেন যে কিভাবে এই দেশটাকে একটা সুষ্ঠু, শান্তির এবং সুন্দর পরিবেশে এই দেশটা পরিচালনা করা যায়। সেই জন্য ডক্টর ইউনূস সাহেবকে তিনি তার যথাযথ সহযোগিতা করছে। পাশাপাশি একটা কথা না বললেই নয়, আপনারা অনেক সময় বলেন যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আজকে তারাই এই দেশের অনেক কিছু করছে, এরকম আপনারা অনেকেই বলেন, কিন্তু আপনারা কি একবারও ভেবে দেখছেন যে এই আন্দোলনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি এবং সাধারণ কত লোক এই আন্দোলনে মারা গেছে, কত লোক এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে? আওয়ামী লীগকে হটানোর জন্য যে প্রথম যে রাজপথে দাঁড়াইছিল, এই রাজপথে দাঁড়ানোর পিছনে ছাত্র দলের ভূমিকা, যুব দলের ভূমিকা, স্বেচ্ছাসেবক দলের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আজকে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল যদি রাজপথে না থাকতো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো রাস্তায় দাঁড়াইতে পারতো না। এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা ছোট করে দেখছি না, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তার থেকে বিএনপির ভূমিকা এই আন্দোলনে, শেখ হাসিনা হটাও আন্দোলনে অনেক অনেক বেশি আমি মনে করি
যে গুরুত্বপূর্ণ এবং এটা তখনকার জন্য প্রয়োজনীয় ছিল এবং সেরা ছিল আমাদের বিএনপির পারফরমেন্স। ধন্যবাদ। তার মানে আপনি বলতে চাচ্ছেন ডক্টর ইউনূসের সরকার ডক্টর ইউনূসই চালাচ্ছে এবং সব দলমত নির্বিশেষে তাকে সহযোগিতা করতেছে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশেই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এই ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় সবেমাত্র এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে বিজয়টা এবং শেখ হাসিনার পলায়নের পরে সারা বাংলাদেশে লুটপাট, ধ্বংসযজ্ঞ, জ্বালাও পোড়াও চলেছে। এটা হয়তো জনগণের একটা ক্ষোভ থেকে হয়েছে। আপনাদের জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, তিনি আপনাদের দলকে নির্দেশ দিয়েছেন যে কোন রকম কোন অবস্থায় যেন বাংলাদেশের জনগণের জানমাল নিরাপত্তা থাকবে এবং কোনো ক্ষতি সাধন না হয়। সারা বাংলাদেশে কিন্তু এইটা যখন লুটপাট শুরু হয় তখন এই নির্দেশটা দিয়েছে, যার কারণে অনেক সময় এটা মানে এই ক্ষতির হাত থেকে অনেক বেঁচে গেছে। আমাদের মাগুরাতেও কিন্তু এই যে লুটপাট, ধ্বংসযজ্ঞ, শহরের ভিতর ব্যবসায়ীদের দোকানে হামলা, মোটরসাইকেল শোরুমে লুটপাট, এইভাবে কিন্তু হয়েছে এবং সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং ডক্টর শ্রী বীরেন সিকদারের বাড়ি পুড়িয়ে দিয়েছে, জাসদ নেতা জাহিদ আলমের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং অনেক হিন্দুদেরও অনেক ক্ষতিসাধন হয়েছে। এইটার মূল কারণ কি বলে মনে করছেন এবং আপনারা কি কন্ট্রোল করতে পারতেন কিনা? জনগণ কিন্তু জানে যে এটা বিএনপির লোকজনই করেছে। আর এখন দেখছি যে এই বালি দখল, মাঠ দখল করার জন্য মাগুরাতে সম্প্রতি বিভিন্ন জায়গায় হানাহানির ঘটনা ঘটছে, কাইজাডাঙ্গার ঘটনা ঘটছে। জনগণ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না। সেই কারণে আমরা দেখলাম যে আপনাদের মাগুরাতে যে দুই গ্রুপ, একটি হচ্ছে আপনারা স্বীকার না করলেও মানুষ জনগণ ভাবছে, একটি হচ্ছে নিতাই রায় চৌধুরী গ্রুপ আর একটি হচ্ছে জনাব কাজী কামালের গ্রুপ। সম্প্রতি আপনার ভাইনার মোড়ে একটা মারামারির সৃষ্টি হয়েছে এবং এটা নিজেদের ভিতর আধিপত্যকে বিস্তার করার জন্য। এই টোটাল বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন এবং এই যে মারামারিটা হলো বা এই যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, বা আপনি হয়তো আপনি আজকে আমার সামনে কথা নাও বলতে পারতেন, আমরা যতটুকু জেনেছি আপনার উপর চরম আক্রমণ হয়েছে, এই বিষয়টা মাগুরাবাসীকে যদি একটু ক্লিয়ার করতেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো অনেকগুলো একসাথে করছেন, আস্তে আস্তে করে উত্তর নিতে হবে। প্রথমত হচ্ছে 4 তারিখের পরে বা 5 তারিখের পরে যে আপনি বলছেন লুট এবং বিভিন্ন এমপি মহোদয়দের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। একটা কথা বলতে হিন্দুদের বাড়ি, আমার জানা মতে কোনো হিন্দু বাড়ি আক্রমণ হয়নি। এক। দ্বিতীয়ত এমপি সাহেবের বাড়ি এবং শ্রী বীরেন সিকদার এবং সাইফুজ্জামান শেখর সাহেবের বাড়ি যে আক্রমণ হয়েছে, এই আক্রমণের সাথে কোনো বিএনপি নেতা বা বিএনপির কর্মী জড়িত এমন কোনো ফুটেজ যদি কোথাও থেকে কেউ বের করে দেখাতে পারে, আমি এই দল থেকে পদত্যাগ করব। আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, এটা 17 বছরের আগ্রাসন থেকে, 17 বছরের অন্যায় অত্যাচার থেকে মানুষ যখন মুক্তি পাইছে, তখন সেই আনন্দে সাধারণ জনগণ এটার তাদের বহিঃপ্রকাশ ঘটাইছে। বহিঃপ্রকাশ ঘটায় এই শেখর সাহেবের বাড়ি এবং শ্রী বীরেন সিকদারের বাড়ি হামলা করেছে। বিএনপির কোন নেতাকর্মী এর সাথে বিন্দু মাত্র কখনোই জড়িত ছিল না, এখন পর্যন্ত ইনশাল্লাহ কোথাও নাই। এবং আমরা এই কন্ট্রোলের জন্য বিএনপি, যুবদল, ছাত্রদল ঐক্যবদ্ধ হয়ে আমরা পুলিশ পিকআপে করে, মাইকিং করে, আপনারা দেখছেন সে ছবি, সে ভিডিও ফুটেজ আপনাদের কাছে অবশ্যই বোধহয় আছে, যেহেতু আপনারা সাংবাদিক। আমরা সারা মাগুরায় এই সিকিউরিটি নিশ্চিত করার জন্য আমরা পুলিশের সাথে কাজ করেছি। এখন পর্যন্ত আমাদের টিম কাজ করছে। আপনি আরেকটা কথা বলছেন যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাইনা মোড়ে গ্যাঞ্জাম এবং কমিটি ভাঙা। আপনার মনে হয় ভুল হচ্ছে, জানার ভুল হইতে পারে আপনার, বা শোনার ভুল হইতে পারে। আধিপত্য কমিটি আগেই বিলুপ্ত করা হয়েছে বিএনপির, কারণ বিএনপির কমিটির এই মেয়াদ অনেক দিন হয়ে গেছে, প্রায় 5 বছরের বেশি, কিন্তু আসলে 3 মাসের কমিটি ছিল। দেশের এই অস্বাভাবিক পরিস্থিতির কারণে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব এই কমিটি সময় মতন করতে পারে নাই। পরবর্তীতে যখন মেয়াদ উত্তীর্ণ বেশি হয়ে গেছে, তখন এই কমিটি করা হয়েছে, কি বলে,
ভাঙা হয়েছে। এখন নতুন কমিটি তারেক রহমান অবশ্যই অতি দ্রুত সময় দেবে, এটা আমরা সবাই আশাবাদী। আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে না, আপনার এখানে একটু জানা এবং বুঝার ভুল, সেটা হচ্ছে যে আপনি যেহেতু একজন সাংবাদিক, আপনি জানেন যে মাগুরার মেয়র ছিলেন খুশিদাদা টুটুল সাহেব, তিনি আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। এই মেয়রের আন্ডারে কিছু আমাদের ভাই নাই, কিছু ছেলে পেলে যারা মাদকের ব্যবসা করে, যাদের নামে মাদকের মিনিমাম, এটা মাগুরা থানায় আপনাকে খোঁজ নিতে হবে, মাদকের মিনিমাম 10 থেকে 12টা করে মামলা আছে এক একজন নামে। সিনবাদ, এই সাগর পিতা রাজ্জাক, শান্ত পিতা ইনুস, এরা প্রত্যেকেই মাদকের ব্যবসার সাথে জড়িত এবং চুরি ডাকাতি চিন্তার সাথে জড়িত। এরা মেয়র টুটুল সাহেবের, এরা হচ্ছে টুটুল সাহেবের আশ্রয় প্রশ্রয়ে এতদিন তারা ছিল। এই ভাইনাময় অটো টটো ধরা, ইটি, এই পৌরসভায় ওদের চাকরি ছিল। আপনি পৌরসভার খাতাপত্র চেক করলে আপনি জানবেন যে এটা তাদের চাকরির মতো, প্রতিদিন একটা ডে হিসাবে তারা টাকা পেত এবং মেয়র টুটুল সাহেবের সাথে এরা কাজ করত। এই লোকগুলো বিএনপির ছত্রছায়ায় এসে কিছু অন্যায়, কিছু চাঁদাবাজি, কিছু মানে এমন ধরনের কিছু কাজকাম করতেছিল যেগুলো আমাদের বিএনপির ঘাড়ে চলে আসতেছিল। তারই প্রতিবাদ করতে যে আমার স্বেচ্ছাসেবক দলের একটা ছেলে এইটার প্রতিবাদ করতে যে একটু কথা কাটাকাটি হয়, কিন্তু এরা এতই শক্তিশালী, আসলে বিগত দিনে এরা এতই শক্তিশালী ছিল যেটা সেই শক্তিকেই মনে করে আমাদের সেই স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের আছে একজন, যুব দলের আছে, মোটামুটি আমাদের 5-6টা ছেলেকে তারা কুপিয়ে জখম করে। এই ছেলেগুলোর সাথে যখন এরা কুপিয়ে জখম করে, তখন তাৎক্ষণিকভাবে আমাদের মাগুরার সমস্ত সাংবাদিকরা এইটা নিউজ কভারেজ দেয় এবং আমার জেলা স্বেচ্ছাসেবক দল এটা নিয়ে মিছিল করে। সাংবাদিক সম্মেলন করার সুযোগ হয়নি তাৎক্ষণিকভাবে, তবে মাগুরা প্রেস ক্লাবে সাংবাদিক শফিক সাহেব এর কাছে একটা প্রেস রিলিজ দেয়। এটা আমরা এই অন্যায় আমাদের তারেক রহমান সাহেব আমাদের যে নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনা পালন করতে যেই এই ঝামেলাটা, আমরা তারেক রহমানের নির্দেশ পালন করতে গেলে আমরা চুরি ডাকাতি চিন্তার সাথে যারা জড়িত তাদেরকে আমরা প্রতিহত করতে গেছি, আর প্রতিহত করতে যেই আমাদের ছেলেরা এটার শিকার হয়েছে। আর এটা শিকার হয়েছে মানে দলের একজন যখন শিকার হয় এর সাথে, তখন টোটাল দল জড়ায় যায়। আমরাও ঠিক সেভাবে স্বেচ্ছাসেবক দল এর সাথে জড়াই গেছি। ধন্যবাদ। মাদক আমি দেখলাম মাগুরা থানাতে অনেক মামলা এবং মাদক উদ্ধারও হয়েছে। মনে করেন যে একটা সিন্ডিকেট লাইন আছে যে প্রায় মাদক উদ্ধার হচ্ছে, আর যেগুলো উদ্ধার হচ্ছে না সেটা তো আলাদা বিষয়। আর অবৈধ অস্ত্র, এটা কি উদ্ধার হচ্ছে কিনা? অবৈধ অস্ত্র আর মাদক নিয়ন্ত্রণে আপনাদের দলের ভূমিকা কি? মাদক নিয়ন্ত্রণে আমাদের দলের ভূমিকা অবশ্যই জিরো টলারেন্স, এবং তাই নিয়েই মাগুরায় ভাইনার মোড়ে যে আপনারা গন্ডগোলটার কথা শুনেছেন, এটা তাই নিয়েই শুরু যে টুটুল সাহেবের ছত্রছায়ায় যারা ছিল তারা এখন বিএনপির 2-1 ছত্রছায়ায় থেকে একই কাজ করার চেষ্টা করছিল। আমরা তাকে সেগুলোকে প্রতিহত করতে দেই, তারেক রহমানের নির্দেশ মোতাবেক সেগুলোকে, এই অনুপ্রবেশকারীদেরকে প্রতিহত করতে দেই আমাদের এই গন্ডগোল। এটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে না। আর এই ব্যাপারে আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশ জিরো টলারেন্স, এই ব্যাপারে আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এবং আপনি একদম নিশ্চিত থাকেন যে আমরা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলো এই সমস্ত ব্যাপারে আমরা কোনো আশ্রয় প্রশ্রয় কোনো প্রকার দেব না। অতীতেও কোনোদিন দেয়নি, এখন দেব না, ভবিষ্যতেও দেব না ইনশাল্লাহ। আমরা এই মাদক বিরোধী, আমরা দখলদারিত্বের বিরোধী। আমরা তারেক রহমানের নির্দেশে আমাদের দলকে হাঁটি হাঁটি পা করে কিভাবে আমরা 17 বছর জানেন, আমি নিজেই, আমি ছাত্র দলের প্রেসিডেন্ট, সর্বোচ্চ মামলার আসামি, এসহ আমাদের প্রত্যেকটা নেতাকর্মী মিনিমাম 15-20টা করে মামলার আসামি। আমি এবং ছাত্র দলের প্রেসিডেন্ট আব্দুল রহিম সর্বোচ্চ মামলার আসামি 38টা। যাই হোক, এত কষ্ট যখন করতে পারছি, আর এই সামান্য 5 তারিখের পর থেকে আমরা এই দল গুছানোর জন্য আমাদের যে ভূমিকা, এবং আমাদের দলের অন্যান্য নেতাও আছে যারা, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ইনারা সদরে, ওপাশে বাবু নিতাই রায় চৌধুরী এবং তার ছেলে মিথুন রায় চৌধুরী সহ অনেকেই আছে যারা এই দল গুছানোর কাজে নিরলস তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে, এবং ইনশাআল্লাহ এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনারা নিশ্চিত থাকেন যে আমরা কোনোদিনও কোনো অবৈধের সাথে জড়িত হব না, ইনশাআল্লাহ হয়নি, হব না। কারণ আমরা এই 17 বছরের যে নির্যাতন সহ্য করেছি, আর আমরা সেই 17 বছরের এই নির্যাতন এবং নিপীড়নের যে স্বাদ, সেই স্বাদ আমরা
এই সামান্য স্বার্থের জন্য আমরা ম্লান হতে দেব না, এবং আমরা নিজেরাও এর সাথে ম্লান হব না ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি শেষ প্রশ্নে যেতে চাই, বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে মনে করছেন? সেই সাথে আপনি মাগুরাবাসী কি স্বপ্ন দেখান, এবং রাজনীতির অঙ্গনে আপনি দীর্ঘদিন ধরে আছেন এবং ভবিষ্যতে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, আপনি মাগুরাবাসীকে কি মেসেজ দিতে চান? আপনি আপনার শেষ প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আমার প্রশ্নের উত্তর এটাই যে বাংলাদেশের জন্য আমি যে স্বপ্ন দেখি সেটা হচ্ছে যে 17 বছর না, প্রায় 20 বছরের কাছাকাছি সময় বাংলাদেশের মানুষ একটা শোষণের ভিতর দিয়ে একটা জালিম সরকারের হাতে বন্দী ছিল, একটা জালিম সরকার নির্যাতনে নির্যাতিত ছিল। তার থেকে মুক্তি পাওয়ার জন্য এই শেখ হাসিনার সরকারকে সারা বাংলার মানুষ এক হয়ে হটাইছে। এখানে বিএনপির ভূমিকা ছিল সবচাইতে বেশি। বিএনপির নেতাকর্মীরা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এখন আমাদের সামনে স্বপ্ন, বাংলাদেশের সামনে একটা স্বপ্ন যে এই 18-20 বছরে যারা ভোট দিতে পারে নাই, প্রথমত তাদেরকে ভোটের অধিকার নিশ্চিত করা, এটা আমাদের প্রথম স্বপ্ন। দ্বিতীয়ত, প্রশাসনের ভিতরে অনেক যারা আওয়ামী লীগ সেজে প্রচন্ডভাবে এই দেশের দুর্নীতি করে, এই দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে, বিদেশে অনেক সম্পদের মালিক হয়েছে, এই সম্পদগুলো ফিরে আনতে হবে। এবং ডক্টর ইউনূসের কাছেও আমি ছোট্ট ক্ষুদ্র রাজনীতিবিদ হিসাবে আমার একটা আবেদন থাকবে যে ডক্টর ইউনূস সাহেবের কাছে, যে উনি এই দুর্নীতিবাজদের সম্পদ দেশে ফিরিয়ে আনে, দেশকে একটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দেশ হিসাবে গড়ে তুলবে, দুর্নীতিমুক্ত একটা প্রশাসন গড়ে তুলবে। আপনাকে একটা কথা না বললেই নয়, সেটা হলো যে দেশের পুলিশ সৎ হয়, যে দেশের বিচার বিভাগ সৎ হয়, সেই দেশে আর কোনো অন্য কোনো সেক্টরই আর দুর্নীতি করে পার পাইতে পারে না। তা আমি আশা করব ডক্টর ইউনূস সাহেবের কাছে এবং আমার এই দেশের কাছে, জাতির কাছে আমি আশা করব যে এই দেশের পুলিশ সেক্টরকে এবং বিচার বিভাগকে যেন একটা দুর্নীতিমুক্ত এবং স্বাধীন একটা পুলিশ বাহিনী গড়ে তুলতে পারে, এবং বিচার বিভাগকে যেন একটা স্বাধীন বিচার বিভাগ হিসাবে গড়ে তুলতে পারে। এই দুইটা যদি দুর্নীতিমুক্ত হয়, আমি আশা করি যে সারা বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। আর আমার ভবিষ্যৎ স্বপ্নের কথা বলছেন, যদি দুর্নীতিমুক্ত একটা দেশ হয় তো অবশ্যই সেখানে ভোট দেওয়ার অধিকার যদি মানুষ ফিরে পায়, অবশ্যই মানুষ বিএনপিকে ভোট দেবে। কারণ তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের লোক অবশ্যই আস্থাশীল, এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি প্রত্যেকটা নেতাকর্মী অত্যন্ত শ্রদ্ধাশীল। ধন্যবাদ। ধন্যবাদ জনাব শামীম। আবারও কোনো অনুষ্ঠানে আপনার সাথে দেখা হবে, কথা হবে। প্রিয় দর্শক, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এসএইচ মিডিয়া মাগুরা টকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।